শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। আমাদের রাঙা সকালের একজন কুসুম আমাদের মাঝে আছে, তার কাছে চলে যাচ্ছি। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল। আজকে যে তুমি আমাকে বললে সেটা বুঝতে পারিনি। তোমাকে বললাম, কিন্তু একটু পরে একটু মন খারাপ করে দেবো, কারণ আরো একজন কুসুম আছেন একদমই তাই। এবং সে তোমার থেকে কুসুম উপাধিটা ভাগাভাগি করবেন এখন। অবশ্যই, চলো অবশ্যই। দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন বিশেষজ্ঞ সালমা আক্তার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আমরা ভীষণ ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে এবং আমরা মনে করছি যে আমাদের পুরো সময়টা খুব প্রাণবন্ত এবং সুন্দর কাটবে। সকালটা আমারও তাই শুরু হয় কি করে? সকালটা শুরু হয় আমার অফিসের কথা চিন্তা করে। আচ্ছা, Because সেটা তো মনে হয় রাত থেকে চিন্তা করা রাত হয়ে যায়। থেকে এখন তো ধরেন এভাবেই চলছে লাইফ। তো রাতের বেলা যেটা করা হয় যে পরের দিন কি পড়বো সেটা চিন্তা করে শোয়া হয় অলওয়েজ। তো যেন আমার টাইমটা ইউটিলাইজড হয় সকালে এসে, এবং ওই 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 মানে ডিসঅর্গানাইজড না হয়ে যায় সবকিছু। সো ওটা নিয়েই শুতে যাই এবং সকালে অ্যালার্মের আগে আমি নিজে উঠে যাই, বিকজ আমি সকালে নামাজটা পড়ি, তারপর নিজের কাজ শেষ করে অফিসে যাওয়া হয়। এই যে একটা ডিসিপ্লিন লাইফ, এটাকে একদম ছোটবেলা থেকে আপনারা একদম ছোটবেলার সকালেই যদি ফিরিয়ে নিয়ে যাই আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, ছোটবেলাটা কেমন ছিল, কোথায় কেটেছে, এই যে নিয়ম কানুন, এই অভ্যাসগুলোকে ছোটবেলা থেকে ছিল কিনা? হ্যাঁ, এটা আমি বলবো যে আমি ছোটবেলা থেকেই খুব অর্গানাইজড মানুষ। হ্যাঁ, মানে আমি এটা আমার ভিতরে লালন করি, এবং আমি সময়ের ব্যাপারে খুব পার্টিকুলার। হ্যাঁ, আমি চেষ্টা করি, যেহেতু লাইফটা একটা রোলার কোস্টার, হ্যাঁ, এটা মুভ করছেই, সো আমার উচিত হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে সময়টাকে সামনে রেখে সবকিছু অর্গানাইজড ওয়েতে চলা। এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, বাট আমি, হ্যাঁ, আমার বাবা খুব রুটিন লাইফ মেনটেন করতেন, হয়তো সেটা থেকেই আমি ইন্সপায়ার্ড হয়েছি ছোটবেলায়, বাট আমি ছোটবেলা থেকে এইভাবে চলে আসছি। আমরা আমাদের এই আয়োজনে আসলে সবার বাংলাদেশের ছোটবেলাটা শুনি, কিন্তু আজকে আমরা একটা ব্যতিক্রমী সকাল শুনবো, ব্যতিক্রমী জীবনের সকাল শুনবো। আপনার জন্মের পরপরই চলে যাওয়া হয়েছিল লিবিয়াতে। জি। এবং সেখানে আপনি মোটামুটি 5 বছর ছিলেন। জি। শৈশবের পুরোটাই বলা যায় সেখানে। মোটামুটি সেখানকার শৈশব কেমন ছিল? সেখানকার শৈশব আসলে ওটা আমার মনে একটা গভীর দাগ ফেলে গেছে, বিকজ আমি ছোটবেলা থেকেই খুবই ডান পিটে মেয়ে ছিলাম। হ্যাঁ, মাটির সাথে খুব বেশি পরিচয় ছিল আমার ছোটবেলায়, যেটা সবারই থাকে মোটামুটি, বাট এখনকার জেনারেশন সেগুলো বুঝবেও না। বাট আমরা ওই গাছে গাছে মাঠে মাঠে বড় হয়েছি। সো আমার ছোটবেলাটা যখন আমি লিবিয়া যাই, তখন আমি আসলে প্রথমটা আমার শুরু হয় মালিবাগ থেকে, আমার নানু বাড়ি থেকে। ক্লাস 2 পর্যন্ত আমরা ওখানে ছিলাম। আমার বাবা 35 ইয়ার্স সোনালী ব্যাংকে ছিলেন। আচ্ছা। সো আমার বাবার পোস্টিং এর জন্যই লিবিয়াতে যাওয়া। আচ্ছা। তো তখন আমি ক্লাস 2তে পড়ি, আমি চলে যাই ওখানে। সো ওটা আমার জন্য কমপ্লিটলি এক নতুন পরিবেশ ছিল, নতুন এনভায়রনমেন্ট ছিল। হ্যাঁ, সবকিছু মিলে, কিন্তু এটা আমি বলবো যে ওই সময়টা আসলে বেড়ে ওঠার সময় ছিল, যার কারণে যে কোনো এনভায়রনমেন্টই ম্যাচ হয়ে যাওয়াটা আমার একটা বৈশিষ্ট্য। তো আমি ওখানে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিলাম। ওইখানের এনভায়রনমেন্ট বলেন, তখন লিবিয়াটা একদম কমপ্লিটলি অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করতো সবার জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, কাম কুল, এবং আমার বাবা খুব ট্রাভেলিং পছন্দ করতেন, যার কারণে আমরা যখনই উইকেন্ড আসতো আমরা বিভিন্ন স্টেটে চলে যেতাম ফ্যামিলি সহ ঘুরতে। যার কারণে আমার ছোটবেলাটা আসলে, এবং কমিউনিটিতে পড়া, ওখানে স্কুলে পড়া, ওখানকার ছেলেমেয়েদের সাথে মেশা, বাঙালি কমিউনিটি, যেটাই বলেন না কেন, আমি বাংলাদেশের সাথে খুব মিলই পেয়েছিলাম। হ্যাঁ, আমি আলাদা কোনো কিছু অনুভব করিনি, বরং আমি বলবো যে আমি যদি এখন এই সময়ে এসেও লিবিয়া যাওয়ার কথা চিন্তা করি, আমি হয়তো চলে যাব, আমি এটা খুব মিস করি। মানে এখনো একটা ভালো লাগা রয়ে গেছে লিবিয়ার প্রতি সব সময়ের জন্য। আপনারা এমনিতে কয় ভাই বোন ছিলেন? আমরা 2 বোন 1 ভাই, আমি সবার বড়। আপনি সবার বড়, খুব আদরের, এবং সে সময়টা বোধহয় একাই ছিলেন যখন আপনারা লিবিয়াতে তখন ছিলেন? আমার ছোট বোন ছিল। আমাদের এজ গ্যাপ হচ্ছে 5 ইয়ার্স। সো আমি 5 ইয়ার্স ছিলাম, 6 ইয়ার্স ছিলাম, ও 1 ইয়ার ছিল যখন আমরা চলে যাই লিবিয়া। একটু যদি বাবা মার সম্পর্কে আরেকটু জানতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, শিওর, ডেফিনেটলি, ওয়াই নট। আমার বাবা আসলে যেটা বললাম, খুব নিয়ম
মেনটেন করে চলতেন। এবং আমি সন্তান হিসেবে প্রচণ্ড প্রাউড ফিল করি, বিকজ আমার বাবাকে আমি যেভাবে দেখেছি বা পেয়েছি ওই ব্যাপারগুলো আমার ভিতরে আছে। হ্যাঁ, আমার বাবা প্রচণ্ড একজন অনেস্ট মানুষ। উনি যেখানে যেখানে থেকেছেন উনি ইচ্ছা করলে আসলে অনেক কিছুই করতে পারতেন হয়তো লাইফে, বাট আমার বাবার একটাই কথা ছিল যে আমি একবেলা না খেয়ে থাকবো, বাট আমি আমার মরালস, আমার এথিক্স থেকে আমি দূরে সরবো না, কখনোই না। যারা এই ধরনের জীবনযাপন করে তাদের মধ্যে কিন্তু দিন শেষে একটা পরিতৃপ্তি থাকে, যেটা হয়তো বা কোনো সবসময়। কিছুর সাথেই তুলনা হয় এবং পরিবারেরও থাকে। একদমই তাই। সো আমার বাবা যেটা হয়েছে যে আমি আমার বাবাকে দেখতাম যে সময় করে অফিসে যেতেন, আবার বাসায় এসে কিছু ঘরের কাজেও সাহায্য করতেন, খুব কম যদিও। আচ্ছা। আমার মা গৃহিণী, আমার মা সারাটা জীবনই আমাদের পিছনে ব্যয় করেছেন। আমার বাবাকে দেখতাম যে বাসায় এসে সে ফ্যামিলি টাইমটা খুব এনজয় করতো, আমাদেরকে দিত যতটুকুই পারে। খুব স্ট্রিক্ট মানুষ বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওই স্ট্রিক্টনেসটা আমার মধ্যে চলে এসেছে। এই যে নিয়মতান্ত্রিক ডটার মেবি, সেজন্য। ম্যাম আপনি নিয়মতান্ত্রিক বলছিলেন এবং একই সাথে বলছিলেন স্ট্রিক্ট। দুই একটা গল্প আমরা শুনতে চাই যে কি ধরনের স্ট্রিক্ট আসলে তিনি ছিলেন। আমার বাবা, জি। আমার বাবা হলো বলবো যে ঘর কন্যা থাকে না, আমার বাবা খুব পছন্দ করতেন যে আমরা একটু ঘর কন্যা ধরনের ওই জিনিসগুলো আমাদের সবার মধ্যে, বোনদের মধ্যে আসুক। আচ্ছা। সো দেখা যেত যে আব্বু যখনই ঘরের বা উইকেন্ড পেত, আব্বু চেষ্টা করতো যে ঘর ক্লিন করা, পরিষ্কার করা, হ্যাঁ, রান্না বান্না শেখানো, হ্যাঁ, এবং অ্যাজ এ ওয়াইফ কিরকম হওয়া উচিত একজন মেয়ের, হ্যাঁ, কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডিরেক্টলি কখনোই শাসন করেনি সেভাবে, কিন্তু ওই অ্যাকশনস গুলো আমাদেরকে খুব ইন্সপায়ার করতো। হ্যাঁ, রান্না শেখাতো, কিভাবে রান্না করতে হয়, হ্যাঁ, কোনটা খেয়াল রাখতে হয়, ঘর গুছাতে হলে কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, পড়াশোনার ক্ষেত্রে কি করতে হবে, শুধু পড়াশোনা না, পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে, মনের মধ্যে সেটা লালন করতে হবে, এবং নিজের যে হবিজ গুলো আছে সেগুলো, মানে আমার ফ্যামিলি আসলে খুবই লিবারেল টাইপের। আমার এটা কাছে যেটা মনে হয় একজন মানুষের পুরো জীবনটা চলার পথে যা যা শেখা দরকার তিনি চেষ্টা সেটা করেছেন পেয়েছি, ছোটবেলা থেকে নিজের আসলে মতো আপনাদের। করে। একদমই তাই, হ্যাঁ, সেটাই মনে এটা আমি হচ্ছিল। বলবো যে মানে গোছানো হয় না যে একটা কাপ এখানে কেন, ওটা ওখানে থাকা উচিত, এভাবে থাকা উচিত, এই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে। আমার বাবা এটা খুব করতেন ছোটবেলায়, হ্যাঁ, যে জিনিসটা ঠিক মতো গুছিয়ে রাখো, কেন নষ্ট করছো, তোমারই তো করতে হবে, হ্যাঁ, দিন শেষে গিয়ে, সো তুমি করো না কেন নষ্ট করছো, যদি নষ্টই হয় আবার ঠিক করে রাখো। তো এই জিনিসগুলো আমার মধ্যে এখন চলে এসছে। চমৎকার। জীবনটা আসলে এমনই, জীবনে এত গল্প থাকে এবং সেই গল্পগুলোর মাঝেও এত অনুগল্প থাকে, হ্যাঁ, সেগুলো সেটাই, শুনে আসলে দর্শকরাও মুগ্ধ হয়, আমরাও মুগ্ধ হই। কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য দর্শকদেরকে জানিয়ে আরো মুগ্ধ করতে চাই এখন। প্রিয় দর্শক, সালমা আক্তার 2 যুগের বেশি সময় ধরে বেসরকারি উন্নয়ন খাতে আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন এবং ইএসজি খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে সুইস কন্ট্রাক্ট বাংলাদেশে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার হিসেবে তিনি আরএমজি খাতে লক্ষাধিক শ্রমিকের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য বীমা, ডিজিটাল লেনদেন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে টেকসই পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি GIZ-এ দীর্ঘ 1 দশক ধরে কাজ করে সামাজিক কমপ্লায়েন্স, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত মান উন্নয়নে ভূমিকা রাখেন। তার শক্তিশালী দক্ষতার মধ্যে রয়েছে কৌশলগত পরিকল্পনা, অংশীদারিত্ব ব্যবস্থাপনা, নীতি অ্যাডভোকেসি এবং প্রোগ্রামের নেতৃত্ব। অনেক কিছু তার জীবনে আসলে সমন্বয় ঘটেছে। আরো কি কি আছে তার সারা জীবনে, আমরা চলে যাই সেই গল্প শুনতে। আবারও ফিরে এলাম আপনার কাছে ম্যাম। যেমনটা বলছিলেন বাবার কথা, এত সুনিপুণভাবে আপনাদেরকে আসলে তৈরি করে দিয়েছে পরবর্তী জীবনের জন্য, যেটা হয়তো বা এখনো আমরা আপনার মাঝে লক্ষ্য করেছি আপনি আসার পর থেকেই। আর মার কথা যদি একটু জানতে চাই, মায়েরও তো কিছু ভূমিকা থাকে। অবশ্যই মায়ের ভূমিকা আসলে আনডাউটেডলি, এটা কন্ট্রিবিউশনটা ডিনাই করার কোনো কারণেই আমার মনে হয় একটা পরিবারের জন্য, সন্তানের জন্য। আমার মা সবসময় গৃহিণী, প্রচন্ড মাটির মানুষ, প্রচন্ড ধৈর্যশীল মানুষ। এই ধৈর্যশীলতা আমি আমার মার কাছ থেকেই পেয়েছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে খুবই ইমপেশেন্ট হয়ে যাই,
বাট যখন আমি চিন্তা করি যে আমার পরিসরে সবকিছু নিয়ে কাজ করতে গেলে, চলতে গেলে, ম্যানেজ করতে গেলে আমার পেশেন্সটা সবার আগে রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। হ্যাঁ, হয়তো পারি না সবসময়, মানুষ তো, হয়ে ওঠে না। একদম। হ্যাঁ। চেষ্টা করি। সেই পেশেন্সটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, এবং আমার মা যেটা করেন যে যাই করো লাইফে এটা মাথায় রেখো যে তোমার জন্য যেন কারো ক্ষতি না হয় কখনোই। হ্যাঁ, এবং তুমি চলার পথে সবার কথা চিন্তা করার পরে নিজের কথা চিন্তা করবে। হ্যাঁ, এটা হোক পরিবারে, এটা হোক কাজের পরিসরে, এটা যে কারো জন্য। তো আমি চেষ্টা করি, হয়তো এটা আমি বলবো যে আমার মা বাবার ইনফ্লুয়েন্স, অবদান আমাদের প্রত্যেকের বেড়ে ওঠার পিছনে, আমার ভাই বোনের সবার পিছনেই রয়েছে কম বেশি। এক একজন তো এক একভাবে সেটা লালন করে। একদমই তাই। আমি তার পাশাপাশি বলবো আমার নিজের মধ্যেও কিছু জিনিস আমি ওইটার থেকে হয়তো পেয়েছি, যেটা আমি এখন আমার পরিবারের জন্য দেওয়ার চেষ্টা করছি, নিজের জন্য, আমার সত্যি তাই। সন্তানের এবং জন্য। একজন মানুষকে আবিষ্কার করার জন্য আমরা এই গল্পগুলো আসলে এই জন্য শুনি যে সে আসলে বড় হয়ে উঠলো কিভাবে, বা তার যে প্রভাব, তার পরিবারের প্রভাব, তার বাবা মার প্রভাবগুলো তার জীবনে ছোট ছোট করে একটু একটু করে চলে আসে। জি। এটা আমার মনে হয় এই বেলায় এসেই একটু একটু অনুধাবন করা যায়, যেটা ছোটবেলায় আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। লিবিয়ার কথা শুনছিলাম, সেখানে তো 5 বছর থাকা হলো জি। আপনাদের, ফিরে আসলেন আবার। জি। সেই বয়সটায় আবার দেশে ফিরে এসে কিভাবে নিজেকে সামনে নিলেন, বা আবার কিভাবে একটা নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্কুল, সবকিছু মিলে একটু গল্পটা শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই। ফিরে আসাটা আমি বলবো যখন আমি ক্লাস 6-এ উঠবো তখন আমি ফিরে আসি। আচ্ছা। যার কারণে ওইটাও একটা বাড়ন্ত বয়স ছিল। একদমই। হ্যাঁ, এবং আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমি সব পরিবেশের সাথে ম্যাচ করতে পারি। হ্যাঁ, এটা হয়তো আমি বলবো একটা কোয়ালিটি বলতে পারেন। হ্যাঁ, হতে পারে। সো আমি যখন বাংলাদেশে আসি পরিবারের সাথে, তখন মিড অফ দ্য ইয়ার ছিল। হ্যাঁ, কোন একটা ভালো স্কুলে ঢাকায় তখন অ্যাডমিশন নেয়ার অপরচুনিটি ছিল না। আমার বাবা সব সময়, এটা আরেকটা কথা আমি শেয়ার করব, যে আমার বাবা খুব নিরিবিলি পরিবেশ পছন্দ করেন। আচ্ছা। খুব গ্রিনিশ এনভায়রনমেন্ট, নিরিবিলি পরিবেশ, মানুষজন খুব ভালো, হ্যাঁ, মিশুক, এবং খুব সোশ্যাল আমার বাবা, আচ্ছা। আমার মা, দুজনেই। এই সোশ্যাল কোয়ালিটিটাও আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। চমৎকার। সো আমরা তখন, আমার বড় ফুপা ছিলেন জাহাঙ্গীরনগর স্কুল কলেজের প্রিন্সিপাল। আচ্ছা। সাভারে। সাভারে, হ্যাঁ, আচ্ছা। ক্যাম্পাসের ভিতরে। আচ্ছা। সো ওখানেই থাকতেন। আমার বাবা তখন ডিসাইড করলেন যে ওখানে চলে যাই। যাওয়ার পর এত পছন্দ হয়ে গেল সবারই এনভায়রনমেন্টটা, আমার ফুপা তখন আমাদেরকে জাহাঙ্গীরনগর স্কুল কলেজে ভর্তি করিয়ে দিলেন। আচ্ছা। আমরা ওখানেই আমার পড়াশোনা, এসএসসি, এইচএসসি ওখান থেকেই। এবং ওটা, ওই পরিবেশটার কথা আলাদা করে বলার কিছু নেই, আমরা সবাই কম বেশি পরিচিত জাহাঙ্গীরনগর একদম। ইউনিভার্সিটি ক্যাম্পাসটা। তখনকার সময় আমি বলবো আরো অন্যরকম ছিল, আরো শান্ত সুন্দর পরিবেশ ছিল। সকালে উঠে, ওখানে যেহেতু ক্যাম্পাসের ভিতরেই থাকতাম, স্কুল সময়ে উঠে হেঁটে হেঁটে আসা, আচ্ছা। দুই দিকে কৃষ্ণচূড়ার গাছ, হ্যাঁ, লেক, অন্যরকম একটা মানে মায়াবী পরিবেশ, মন শান্ত করা পরিবেশ। একদম। ওই পরিবেশেই আমি মানুষ হয়েছি বাকি সময়টা। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন, কিংবা এই যে দু জায়গায় পড়ার একটা অভিজ্ঞতা, জি। সমস্যা হচ্ছিল কিনা? কোনোই সমস্যা হচ্ছিল না, বিকজ পড়াশোনাটা সম্পূর্ণ আমার নিজের মধ্যে ছিল। বাহ। আমাকে কখনোই আমার বাবা মা শাসন করতে হয়নি যে পড়তে বসো। হ্যাঁ, আমি যতটুকুই পড়েছি, আমি আসলে খুব মুখস্থ বিদ্যা ভয়ঙ্করী টাইপের মানুষ না। হ্যাঁ, আচ্ছা। মানে আমি চেষ্টা করি কনসেপ্টটা নিতে, অ্যান্ড দেন নিজের মতো করে সেটাকে মানে Deliver বা পড়াশোনায় লেখায়, ডেলিভার হ্যাঁ। করি। হ্যাঁ, তো যার কারণে আমার খুব একটা যে হেক্টিক হয়ে গিয়েছিল তা না। আচ্ছা। আমি চেষ্টা করেছি পড়াশোনার পাশাপাশি জীবনটাকেও উপভোগ করতে, যার কারণে ওই দুইটা মিলিয়ে জাহাঙ্গীরনগরটা আমার জন্য খুব কিন্তু একটা এটা কি soothing এটা কি পরিবেশ ছিল। ছোটবেলায় বুঝতে পারতেন যে জীবনটা উপভোগ করতে হবে? না, ওইভাবে বুঝতাম না, এখন বুঝি যে আমি হয়তো খুব ভালোভাবে জীবনটাকে উপভোগ করেছি। কিন্তু আপনি না বুঝেও আসলে জীবনটাকে উপভোগ উপভোগ করে করেছেন। ফেলেছি, কারণ হ্যাঁ। আপনি যেমনটা বলছিলেন যে আপনার বাবা মাকে কখনোই পড়তে বসতে বলতে হয়নি আপনাকে, এটা আসলে বাবা মার জন্য যে কতখানি প্রশান্তি, এটা বাবা মাই বলতে পারবেন একমাত্র। এবং একই সাথে আপনি যেটা করেছেন, নিজেকে কোনো গণ্ডির মধ্যে রাখেননি, এবং নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের কাজের সাথেই মোটামুটি সংযুক্ত ছিলেন। চেষ্টা করেছি, জি। শিশু বয়সে কি কি করা হতো সাংস্কৃতিক কর্মকাণ্ড? সবই করা হতো, ইনফ্যাক্ট আমি যেমন? সবকিছু এনজয় করতাম। হ্যাঁ,
আমাদের তো ধরেন স্কুলের কালচারাল উইক থাকতো, হ্যাঁ, স্পোর্টস থাকতো। আমি চেষ্টা করতাম, আমি এটা কখনোই মাথায় মানে আসেনি আমার যে আমার ক্যাপাসিটি আছে কি নেই। আচ্ছা। আমি অলওয়েজ চেষ্টা করতাম যে আমি পারি কিনা দেখি। আচ্ছা, গান, নাচ, যে কোনো ড্রামা, বাহ, একদম বাস্কেটবল, ভলিবল থেকে শুরু করে লং জাম্প সবকিছুতে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এটা একটা ফান ছিল। হ্যাঁ, সবার সাথে পার্টিসিপেশনটাই বড় ছিল তখন, এবং করতে পেরেছি পার্টিসিপেশন, এটাই মনের শান্তি ছিল। হ্যাঁ, উইন করি বা না করি, যার কারণে আমি বলবো যে সবকিছু মিলিয়ে আমি আমার স্কুল কলেজ লাইফটা খুবই এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। এ এমনিতে ধরনের, ওই সময়টায় আমার মনে হয় তোমারও আমার মতো করে জানতে ইচ্ছা করছে যে ওই একদম। সময়টায় কি ছোটবেলায় শখের কাজ কিংবা বড় হয়ে কি হবেন এগুলো বুঝতে পারছিলেন? আমার ওই চিন্তাটাই ছিল না। তাই? হ্যাঁ, আমি পরিবারের থেকে? পরিবার থেকে আমি শুরুতে যেটা বলেছিলাম যে খুব লিবারেল মানুষ, কখনোই ফোর্স করতো না আমাদেরকে যে তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পাইলট হতে হবে, হ্যান ত্যান হতে হবে, এসব কিছুই ছিল না। মানুষ হতে হবে, পড়াশোনাটা ঠিক রাখতে হবে, তারপর তোমার যেটা মনে হয় সেটা করো, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে তুমি যা করছো সেটা তোমার পরিবারকে যেন কখনোই হার্ম না করে, তোমার পরিবেশটাকে যেন নষ্ট না করে। সো আমার সবসময় মাথায় এটাই থাকতো যে আমার পড়ালেখাটা ঠিক রাখতে হবে। এবং আমি জানি না, আমি এখন এসে বুঝি যে আমি আসলে ছোটবেলা থেকে খুব ইন্ডিপেন্ডেন্ট মানুষ ছিলাম। হ্যাঁ, আমি নিজেরটা নিজে করতে পছন্দ করতাম, কখনোই বাবা মাকে প্যারা দিতাম না। আমার বাবা তো এদিক দিয়ে আমাকে বলতে পারবে, এখনো হয়তো জিজ্ঞেস করলে, যে হ্যাঁ, আমার এই মেয়েটা আমাকে কখনো প্যারা দেয়নি। এবং সত্যি কথা, আমি আমার নিজের কাজের সাথে সাথে আমি আমার ছোট ভাই বোনের কাজগুলো করে দিতাম। যদি কখনো কোনো কিছুতে দরকার হতো নিয়ে যাওয়ার, একাডেমিক পারপাসে হয়তো আমার মাকে নিয়ে যেতাম, বাবা পারলে বাবা যেত, বাট আমি নিজেই চেষ্টা করতাম ম্যানেজ করতে সবকিছু। ডায়েরিটা কি এখনো লেখা হয়? ডায়েরিটা এখন আবার শুরু করার ইচ্ছে আছে, এবং সেই জন্য আমি একটা ডায়েরিও কিনেছি। বাহ, খুব রিসেন্টলি হয়তো আমি শুরু করব। আমি খুব অনলাইন পারচেজ করি, হ্যাঁ, বলতে পারেন অ্যাডিক্টেড সিন্স প্যান্ডেমিক লাইফ আমাদের। হ্যাঁ, ওই সময়টা আসলে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য মানুষ অনেক কিছুই করেছে, দিস ইজ ওয়ান অফ দ্যাম। হ্যাঁ, সো এখন অনলাইনে আমি ঘাটতে গিয়ে দেখলাম খুব সুন্দর কিছু জিনিস বের হয়েছে, যেটার মধ্যে একটা ডায়েরি আমি পেলাম রিসেন্টলি। লেখা ছিল, বন্ধু তোমার গল্প বলো, বাহ, টাইটেল। সো আমি এটা পারচেস করেছি নিজের জন্য, বাহ। এবং আমি দেখলাম যে ভিতরে প্রতিটা পেজে থিম বেসড কিছু হিন্টস দেওয়া আছে, যে আপনার লাইফের এই জিনিসটা নিয়ে কিছু লিখেন। তো আমি এই বেলায় এসে মনে করলাম জীবনে যে আমার অনেক কিছু বলার আছে, যেগুলো হয়তো আমি লিখে রাখতে পারি আমার সন্তানের জন্য, বা হয়তো অনেকের জন্যই। একদম। যেটা আমিও কিছুদিন inspire আগে করবে। আসলে অনলাইনে মাকে নিয়ে একটা বই ডায়েরি দেখছিলাম, যেখানে আসলে প্রশ্ন লেখা থাকে এবং তার গল্পগুলো লিখতে হয়। এটা জি। আমার মনে হয় ভীষণ চমৎকার একটি বিষয়। Inspiring, হ্যাঁ, হ্যাঁ। তাতে করে আমাদের লেখাটা হয় এবং আমরা কখনো না থাকলেও গল্পগুলো থেকে যাবে। হ্যাঁ, এবং আমাদের তো আসলে এখন ফোনের প্রতি ঝোঁক বেশি, একদমই তাই। সো নোট করলেও ফোনেই করি। ছোটবেলায় কি লিখতেন? ছোটবেলায় আমি ডায়েরি লিখতাম, বাট সেইভাবে না যে প্রতিদিনের ঘটনা লিখে রাখতে হবে। আমি বেসিক্যালি যেটা করতাম যে কোটস কালেক্ট করতাম বিভিন্ন মানুষের, হ্যাঁ, সুন্দর সুন্দর কথা, উক্তি আমাকে খুব ইন্সপায়ার করতো। আর সেই মানুষগুলোর মধ্যে একজন মানুষের নাম না বললেই না, সেটা হলো হুমায়ুন আহমেদ। আমাদের মোটামুটি অনেকেরই ছোটবেলা কেটেছে ওনার বই পড়ে, ওনার এই উক্তিগুলো পড়ে, যেগুলো আসলে জীবনের সাথে খুব যায়। আমি চেষ্টা করতাম ডায়েরিতে ওগুলো লিখে রাখতে, এবং যখনই একটু অবসর সময় পেতাম বা মন খারাপ হতো বা মনে হতো যে কিছু করার নেই, তখন বসে বসে ওগুলো পড়তাম, মানুষের আর আসলে কবিতা কালেক্ট হ্যাঁ, করতাম। মানুষের এই স্বভাবটা ম্যাম আমার কাছে মনে হয় যে খুব সহজাত। গান শুনলে একটু মনে হয় একটু স্যাড সং শুনি, আবার দেখা যায় যে কবিতা পড়লেও একটু বিরহের কবিতা মনে হয় বেশি টানে। হ্যাঁ, এবং জীবনধর্মী যেগুলো। জীবনধর্মী। ম্যাম, আপনি তো পড়াশোনায় যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, ইতিমধ্যে আপনার কথায় আমরা জেনেই গিয়েছি। ফলাফল কেমন হচ্ছিল এইচএসসি তে, কেমন হলো? উতরে যাওয়ার উপরে ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে আমি এভাবে বলবো যে শুধু পাশ করা না, ভালোভাবেই পাশ করা আচ্ছা মোটামুটি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এসএসসি এইচএসসি বাংলাদেশেই কাটলো, তারপর যতটুকু জানি আপনার আবার সৌদি আরবে যাওয়া হলো। জি, জি। সেই গল্পটা কি শুনবো? সেটাও আমার বাবার পোস্টিং এর জন্যই। আচ্ছা। আমার জাহাঙ্গীরনগর স্কুল কলেজ শেষ করার পরে
আমার বাবার একটা ট্রান্সফার হয়ে গেল, সেটা হচ্ছে উত্তরা, ঢাকায়, আচ্ছা। এয়ারপোর্টে, ব্রাঞ্চে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা চলে আসলাম উত্তরা, এবং আমার মোটামুটি ইচ্ছে ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তো উত্তরা আসার পর যেটা হয়েছে যে আমি অ্যাডমিশন টেস্ট দেই, ওখানে ইন্টারন্যাশনাল রিলেশনসে চান্স পেয়ে যাই। এটা আমি 90s-এর কথা বলছি, 94-এর আচ্ছা। দিকের কথা। জি, জি। হ্যাঁ। বাহ। এবং আমরা আসার পর 97-এ আব্বুর আবার পোস্টিং হয়ে যায় সৌদি আরবে, কেএসএতে। আচ্ছা। আচ্ছা। জেদ্দাতে আমরা ছিলাম ওখানে 6 বছর। তখন আমার ওখানে চলে যাওয়া হয় 97-এ। আমি তখন ইউনিভার্সিটিতেই পড়ছি। আব্বু ওখানে বাংলাদেশ এম্বাসিতে ছিলেন ডিপ্লোম্যাট হিসেবে, এবং ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন 6 বছর ওখানে। তো ওই সময়টার কথা বলতে গেলে আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে। হ্যাঁ, কারণ আমি তখন খুবই ইয়াং এজ, ইউনিভার্সিটিতে পড়ি। ওই সময়টায় ওই দেশের মতো জায়গায় যেতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার, এবং এটা আমি বলবো আমার বাবার কারণেই হয়েছে। হ্যাঁ, আসলে এটা আমি ব্লেসড। ওখানে মক্কা মদিনা দেখা, হজ করতে পারা, উমরা করতে পারা, এটা বিশাল ব্যাপার এবং ছিল। সেটা ওই অনেকের এটা বয়সে। চিন্তার বাইরেই ছিল। মানুষ কখন চিন্তা করে যে আমি হজ করতে যাব, যখন একটা বয়স হয়ে যায়। কিন্তু আসলে আমি যেটা ফিল করি যে আপনার যখন সময় আছে, আপনার যখন স্ট্যামিনা আছে, আপনি যখন হেঁটে চলে বেড়াতে পারছেন ভালোভাবে সেই শক্তি নিয়ে, তখন হজ করতে যাওয়া উচিত। ম্যাম, এখানে একটা বিষয় জি। জানতে চাইবো আপনার কাছে। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে বা কিছু কিছু ব্যাপার থাকে যেগুলোর কারণে মানুষের জীবনের দর্শনই পরিবর্তন হয়ে যায় অনেকখানি। হজ করাটা আপনার জীবনে আসলে দর্শনের জায়গা থেকে কি ধরনের পরিবর্তন এনেছিল? অবশ্যই পরিবর্তন এনেছে, বাট আমি মন থেকে ধর্মকে লালন পালন করি আমার মতো করে। আমি এটা বিশ্বাস করি যে মানুষ বাইরে দিয়ে দেখালেই ধর্ম পালন করা হয়ে একদম। যায় না, এটা ভিতরে লালন করতে হয়। ওটা আমার ছোটবেলা থেকেই ছিল, নামাজ পড়া, রোজা করা, এগুলো আমরা রেগুলার ছিলাম, যার কারণে আলাদা করে ফিল করা। হ্যাঁ, প্রথম যখন আমি কাবা শরীফ দেখি, তখন সেই ফিলিংটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, এবং প্রতিবারই যখন ওখানে যেতাম আমার মনে হতো না যে আমি আসলে, তখন সব দুনিয়াদারি মানুষ ভুলে যায়। তখন আসলে আপনার রিয়েল ফিলিংটা আসে যে আপনি কি করছেন এবং আপনি আপনার এই জন্মে কি করতে পারবেন বা কি করা উচিত আপনার। এবং প্রতিটা দোয়া তখন আপনার মন থেকে বের হবে এটা চিন্তা করে, যেন আমার জন্য, আমার পরিবারের জন্য, মানুষের জন্য আমি কিছু করে যেতে পারি। একদম। একদমই তাই। আপনি সত্যি খুব ব্লেসড, আসলে চমৎকার কিছু মুহূর্ত আপনার জীবনে খুব অল্প বয়সেই হয়তো পেয়ে গেছেন, যেটা আপনিও এখন অনুধাবন করেন। সৌদি আরবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়লেন বা তখন পড়াশোনার অবস্থা একটু জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমার সৌদি আরবে গিয়ে আলাদা করে পড়াশোনা আমি চেঞ্জ করিনি। আমি তখন তো ইউনিভার্সিটিতে অনার্সে পড়ি। আমার যেটা করতে হতো সেটা হচ্ছে রেগুলার আসা যাওয়া করতে হতো বাংলাদেশে। আচ্ছা। যখন আমার ক্লাস থাকতো ইউনিভার্সিটিতে আমি আসতাম, যখন বন্ধ হয়ে যেত আমি চলে যেতাম বাবা মার কাছে। এবং আমার ইউনিভার্সিটির অথরিটির সাথে এই অ্যারেঞ্জমেন্ট আমার করে রাখতে হয়েছিল। আচ্ছা। এবং ওরা প্রচন্ড সাপোর্টিভ ছিল। আমার যারা ক্লাসমেটস ছিলেন প্রতিটা মানুষ আমাকে সাপোর্ট করেছে, আদারওয়াইজ এটা পসিবল হতো না। একদম। তো আমি যখন মাস্টার্স দেই তখন আসলে আমার বাবা বলেছিলেন যে তুমি গ্যাপ দিবে কিনা, কারণ এভাবে তো তোমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, যদিও তখন এমবেসি থেকে আমাদের কোনো ব্যারিয়ার ছিল না, এটা রেগুলার ওটা কভার করে যেত। আমি রেগুলার আসা যাওয়া, মানে বছরে আমার 15-20 বার আসা যাওয়া করতেই হতো। মাস্টার্সও কি আইআরএই করছেন? আইআরএ অনার্স মাস্টার্স আমার। হ্যাঁ, তো মাস্টার্সের সময় আব্বু বলেছিল তুমি কি 1 বছর গ্যাপ দিতে চাও? আচ্ছা। তো আমি বললাম একদমই গ্যাপ দিতে চাই না, বিকজ এক হচ্ছে আমি জুনিয়রদের সাথে পড়বো না, এরপরে তো আমার জুনিয়রদের সাথে পড়তে হবে, আমার ক্লাসমেটদেরকে আমি পাবো না। সো এই অপরচুনিটি এবং একটা গ্যাপ চলে আসবে, আমি সেটা চাই না। আমার যত কষ্টই হোক আমি এভাবেই শেষ করবো। সো ওভাবেই কমপ্লিট করা। বাহ। তারপরে তো জীবনের আরো একটি অধ্যায়, আমার মনে হয় ক্যারিয়ার নিয়ে আমরা সবাই ভাবা শুরু করি, যে পড়াশোনা শেষ করেছে, এখন আসলে কর্মজীবনটা কিভাবে শুরু করব। আপনার ক্ষেত্রে কি হলো? আমার যেটা হয়েছে, মাস্টার্স কমপ্লিট করার পরও আমাকে 1 বছর ওখানে থাকতে হয়েছে। সো ওই 1 বছরে আমি তখন ধীরে ধীরে চিন্তা করছিলাম যে আমার এখন কি করা উচিত। আমার দাদা বাড়ির সবাই ইউএসএ তে সেটেলড, তো আমার ইচ্ছা ছিল এমবিএ করতে, আমি ওখানে চলে যাব। আচ্ছা। কিন্তু আমার বাবা, হয় না, বাবা আমার সব ইচ্ছা থাকে যে একা ছেলে মেয়েকে কোথাও ছাড়া যাবে না, বিশেষ করে সেটা যদি মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হয়।
বড় সন্তান আলাদাই একটা আদরের জায়গা আদরের থাকে জায়গা। আসলে, হ্যাঁ, একটু বেশি কেয়ারিং হয়ে যায় বাবা মা। সেই কেয়ার থেকেই হয়তো বলা যে না আগে বিয়ে করো তারপর হাজবেন্ড সহ যাবে, এখন যাওয়া লাগবে না। সো আমি তখন সেকেন্ড অপশন কি হতে পারে চিন্তা করলাম যে তাহলে কেএসএতেই কোনো একটা স্কুলে একটু টিচিং করি পার্ট টাইম। আচ্ছা, বাট সেটা পরে দেখলাম যে দরকার নেই, বিকজ আব্বু বলল যে একটু রিল্যাক্সড থাকো না, হ্যাঁ, লাইফে তো মাত্র শেষ করলাম পড়াশোনা, একটু শান্ত থাকো। সো ওই শান্ত থাকতে থাকতেই বাংলাদেশে চলে আসা। সো চলে আসার পর আমার ক্যারিয়ার আস্তে করে শুরু হয়ে গেল। আচ্ছা, ক্যারিয়ারের শুরু হয়ে গেল। এই জায়গাতে একটা বিষয় জানতে চাইবো যে পরিবারের সমর্থন তো ছিলই একদম ছোটবেলা থেকে, এবং একই সাথে কিছুটা স্বাধীনতাও ছিল জি। যে আমি যা পছন্দ করি সেই বিষয়ে আমি পড়তে পারবো, আমি যে কাজ পছন্দ করি আমি সেটা করতে পারবো। এই বিষয়টা আসলে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার কাছে কতখানি গঠনমূলক মনে হয়? পুরোটাই গঠনমূলক আচ্ছা। মনে হয়, বিকজ আমি ধরেন আমাকে যদি যেটা বলছিলাম যে আমার বাবা মা যদি ওই প্রেশারটা দিত আমাকে যে তোমাকে পড়াশোনা করে লয়ার হতে হবে, তোমাকে পড়াশোনা করে এটা হতে হবে, তাহলে আমার মাইন্ডসেটটা কিন্তু ওভাবেই হয়তো আমি ভিতর থেকে হয়তো সেই স্বাধীনতাটা পেতাম না। যে আমি 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 খুব বিশ্বাস করি প্রেজেন্টে, আমি প্রেজেন্টে যতটুকু নিজের জন্য করতে পারবো সেটাই আমার ফিউচার গঠন করবে। আমি এভাবেই চলে এসেছি। সো আমি যখন অপরচুনিটি পাই জিআইজিতে কাজ করার, তখন আসলে আমার চিন্তা ছিল যে আমি কতটাই অর্গানাইজেশনের জন্য কন্ট্রিবিউট করতে পারবো, সোসাইটির জন্য কন্ট্রিবিউট করতে পারবো, এবং আমি যেই সেক্টরে কাজ করছি রেডিমেড গার্মেন্টস সেক্টর, সেটার পরিস্থিতি চিন্তা করে রিয়ালিস্টিক ওয়েতে কতটা কাজ আমি আমার দিক থেকে অ্যাজ এ টিম দিতে পারবো। ওই সময়টা যখন আমি শুরু করি তখন গ্র্যাজুয়ালি যখন দেখলাম যে আমার কারণে উন্নতি হচ্ছে সব দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে, আমার মোটিভেশন আরো বেড়ে গেল যে আরো ইনডেপথে যেতে হবে, আরো কিছু করতে হবে। ওই স্পৃহাটা ভিতরে সবসময় ছিল, যেটা এখনো আছে এবং আমি মনে করি সবসময়ই থাকবে। তাহলে একদম কর্মজীবনের শুরু থেকেই যদি আমরা শুরু করতে চাই, আপনার জিআইজেডে আপনার কাজ করা জি। শুরু হলো, জি। সেখানকার অভিজ্ঞতা বা সেখানে আপনার কি ধরনের রেসপন্সিবিলিটি ছিল, সবকিছু মিলে একটু অভিজ্ঞতাগুলো জানতে চাই। জি, আমার যে প্রজেক্টে কাজ আমি করেছি সেখানে আমি অ্যাডভাইজার হিসেবে ছিলাম, এবং আমার কাজ ছিল মূলত হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, আচ্ছা। কোঅর্ডিনেশন। আমার যারা ফ্যাক্টরিজ আছে সবার সাথে স্পেশালি আমরা ওয়ার্কার লেভেলে কাজ করতাম, আচ্ছা, হ্যাঁ, যারা বটম লেয়ারে কাজ করে, হ্যাঁ, এবং এদের মধ্যে 80% তখন উইমেন ছিল, হ্যাঁ, মহিলারা কাজ করতো এই সেক্টরে। হ্যাঁ, ওই সময়টার পরিবেশটা এবং এখনকার পরিবেশটার মধ্যে অনেক ডিফারেন্স। আমরা কোন সময়ের কথা শুনছি এটা? আমরা এখন কথা বলছি হলো 2000 সালের দিকে, আচ্ছা। 2003 সালের দিকের কথা। হ্যাঁ, তখন রেডিমেড গার্মেন্টস সেক্টরের যে প্রধান বিষয়টা ছিল সেটা হচ্ছে কমপ্লায়েন্সের ইস্যুগুলো ঠিক করা। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক, ফ্যাক্টরি হোক, আমাদের যারা অ্যাসোসিয়েশনের সাথে আমরা কাজ করি, বিকেএমএ, বিজিএমএ, বা গভর্নমেন্ট বডিজ যারা আছে গভর্নমেন্ট, সবার জন্যই ছিল যে কমপ্লায়েন্সটাকে ইনশিওর করতে হবে যদি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড আরও বেশি কাজ বাড়াতে চাই। হ্যাঁ, ডাইভার্সিফিকেশন চাই, মার্কেটের একটা এক্সপ্যানশন চাই, সবকিছু মিলিয়ে আমাদের স্ট্যান্ডার্ডটাকে ঠিক করতে হবে। সো আমি সব স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করেছি। আচ্ছা। সোশ্যাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্ট, স্কিলস ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওখানের আমি আসলে সার্টিফাইড সোশ্যাল কমপ্লায়েন্সের অডিটরে ছিলাম, আমি ট্রেনারও ছিলাম, এবং পাশাপাশি যত ধরনের স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ছিল, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক, অ্যাসোসিয়েশন হোক, ফ্যাক্টরি হোক, গভর্নমেন্ট হোক, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হোক, ডোনার হোক, সবার সাথেই আমার কাজ ছিল। সো এই মানে আমাদের বিভিন্ন কম্পোনেন্টে কাজ হতো, হ্যাঁ, স্কিলস ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, ট্রেড প্রমোশন, হ্যাঁ, দেন গভর্নমেন্টের সাথে লিয়াজো মেনটেন করা, সব জায়গায় আমার কন্ট্রিবিউশন ছিল। পাশাপাশি হলো আমাদের যে ধরনের কমিউনিকেশনস, হ্যাঁ, ব্র্যান্ডিং, প্রমোশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, সবকিছুতেই আমার পার্টিসিপেশন ছিল, কন্ট্রিবিউশন ছিল। এই ধরনের পার্টিসিপেশন বা কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় যে আগে অর্গানাইজেশনটাকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সর্ট অ্যানালাইসিস করতে হয়। তো যখন সর্ট অ্যানালাইসিস করেন তখন আপনারা আসলে কোন বিষয়ের দিকে বেশি ইয়ে দেন, যে এমপ্লয়ি নাকি প্রোডাকশন? দুটোই। এমপ্লয়ি তো অবশ্যই। প্রথম হচ্ছে যে আপনি যাদের সাথে কাজ করছেন, এক একজন এক একটা সেক্টরে, মানে এক একটা কম্পোনেন্টে কাজ করছে, হ্যাঁ, এক একটা সেক্টরেও কাজ করছে। এখন কথা হচ্ছে যে এমপ্লয়ি যারা আছে সবাই সেম ভাবে প্রোডাক্টিভ হবে না, কিন্তু প্রোডাক্টিভিটিটাকে ঠিক রেখে
দিন শেষে আপনার অর্গানাইজেশনের যে ইন্টারভেনশনসগুলো আপনি রান করছেন, যে আউটকামটা আসছে, সেটাকে যেন ইয়ার এন্ডে গিয়ে আপনি ঠিকভাবে অ্যানালাইসিস করে দেখতে পারেন রিয়ালিস্টিক ওয়েতে যে আপনার এই বছরের যে অ্যাচিভমেন্টটা এসছে, যে জায়গাটাই আপনি রিচ করতে চাচ্ছেন, সেটা অ্যাজ এ টিম, অ্যাজ অ্যান অর্গানাইজেশন কতটুকু আছেন। বিকজ আপনি যখন একটা প্রজেক্ট প্ল্যান করেন তখন আপনার চিন্তা একরকম থাকে টিম নিয়ে, কিন্তু যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যান তখন কিন্তু আপনার কাছে রিয়েল সিনারিওটা চলে আসে, যেটা অনুযায়ী আপনাকে প্রচুর রিভিশন করে আগাতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয়, এবং সেটা যেন দিন শেষে যাদের জন্য কাজ করছেন তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে, সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হয়। যার কারণে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে অ্যানালাইসিস করেই আগাতে হয় যে এই কাজটার জন্য কতটুকু কি হলো বা কতটুকু আরও করতে হবে, আর কিভাবে এটাকে রিভাইজ করে আগানো যায়, হ্যাঁ, ইন্টারভেনশনগুলো আরও কত বেটার ওয়েতে ডেভেলপ করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, কাদের সাথে করা যায়, কারা এই জায়গায় কন্ট্রিবিউট আরও ভালোভাবে করতে পারে, তারা কারা, সব কিছু ফাইন্ড আউট করা, খুঁজে বের করা, কোলাবোরেশন করা, অনেক কিছু মাথায় রাখতে হয়। এবং দিন শেষে আমি আরেকটা কথা বলবো, যাদের জন্য আপনারা কাজ করছেন তাদের কতটা কাছাকাছি আপনারা পৌঁছাতে পেরেছেন, বিকজ আপনার ভাষায় কথা বললে কিন্তু তারা বুঝবে না। আপনাকে তাদের কাছে গিয়ে তাদের ভাষায় কথা বলে তাদের কাছ থেকে তাদের স্টোরিগুলো খুঁজে বের করতে হবে, তাহলেই আপনি আসলে বেটার ওয়েতে তাদের সাথে কাজ করতে পারবেন। এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা হয় যে ফাইনাল প্রোডাকশন তো একটা ব্যাপারই, সেটা টার্গেট, কিন্তু একই সাথে জব স্যাটিসফ্যাকশনও একটা ব্যাপার, যে আমি কোন অর্গানাইজেশনে কাজ করছি সেখান থেকে আমি ফ্যাসিলিটিসগুলো ঠিক মতো পাচ্ছি কিনা, আমাদের বিষয়গুলো ভাবা হচ্ছে কিনা, এই বিষয়গুলো যখন আপনার সামনে আসে তখন আপনি কোন জায়গাটায় এমপ্লয়ীদের চাওয়াটা বেশি দেখছিলেন? এক হচ্ছে যে আমার কাজের সাথে আমার বেনিফিটসগুলো কতটা ম্যাচ করছে, সেটা তো অবশ্যই ম্যাটার করে। হ্যাঁ, আমরা সবাই আসলে দিন শেষে আমাদের একটা ইনকাম ঠিক রাখার জন্যই আসি, তাই না? সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই সেটার একটা ব্যালেন্সড থাকতে হবে, কিন্তু সবসময় আসলে সেই স্যালারি বা সেই বেনিফিটগুলো নিয়ে চিন্তা করলেই কিন্তু আপনার আসলে প্রোডাক্টিভিটিটাকে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না। একটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট কেমন, কতটা রিয়েলাইজ করছে, হ্যাঁ, এবং আমি এদিক থেকে নিজেকে খুব লাকি মনে করি, আমার ম্যানেজমেন্ট বলার আগেই চিন্তা করে। এটা জিআইজিতেও ছিল, এটা এখানেও আছে। হ্যাঁ, আমি যেটা দেখেছি যে এমপ্লয়ির জন্য যে বেনিফিটসগুলো দেওয়া দরকার, হ্যাঁ, সব কিছুর সাথে মিলিয়ে, এটা প্রভিডেন্ট ফান্ড হোক, এটা বোনাস হোক, ইনক্রিমেন্ট হোক, হোয়াট এভার, যে কোনো বিষয়, ওনারা সবসময় এটা খেয়াল রাখার চেষ্টা করেন, হ্যাঁ, যে মার্কেট সিনারিও কি, সেটার সাথে আমার অর্গানাইজেশনের এটা কতটা ম্যাচ করছে, কতটা আমি এই জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারবো ফর আওয়ার এমপ্লয়িজ। আমি মনে করি যে আমি এই দুইটা অর্গানাইজেশনে জিআইজিতে ছিলাম 11 বছর, প্রায় 11 বছরই ধরতে গেলে, এখানে 10 বছর হয়ে গেল, এবং একটা এমপ্লয়ি যদি স্যাটিসফাইড না হয় থাকতে পারবে না কিন্তু। হ্যাঁ, এটা আসলে দুই পক্ষের জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার মধ্য দিয়ে তৈরি হয়েছে, এবং সেটা 2009 সালে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সেই অভিজ্ঞতাই বলবো, কারণ সেই জায়গাটা থেকে আপনি আপনাকে মানসিকভাবে শক্ত করেছেন, আপনার জীবন দর্শন বদলেছে। এটা তো আমি আমার জায়গা থেকে বললাম, আপনার কাছ থেকেই আপনার জীবনের সেই অধ্যায়টা নিয়ে শুনতে চাই। অবশ্যই আমিও জানাতে চাই, যদিও আমার খুব কাছের মানুষরা জানে, অনেকেই জানে না, আজকে হয়তো এই প্ল্যাটফর্মে অনেকেই জেনে যাবেন, বাট আমি জানাতে চাই। আমি মনে করি এটা আসলে মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। কেউই কখনো চিন্তা করে না যে এই ধরনের একটা ডিজিজ তার জীবনে আসতে পারে। আমি যখন জিআইজিতে কাজ করি, হঠাৎ করেই এটা ধরা পড়ে। আই ডিডন্ট হ্যাভ এনি সিমটমস, হঠাৎ করেই ধরা পড়ে, এবং আমার হাতে সময় খুব কম ছিল, সেকেন্ড স্টেজ ছিল। তো আমার আসলে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, বাট ওই সময়টাও আমার হাতে ছিল না। আচ্ছা, আমার এখানেই একটা হসপিটালে আমাকে অপারেশন করে ফেলতে হয়, অ্যান্ড আই হ্যাড টু রিমুভ মাই লেফট কিডনি। হঠাৎ করে ধরা পড়াতে ওটা আসলে অনেকটাই বেড়ে গিয়েছিল, যার কারণে আমাকে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নিতে হয়। ওই সময়টা আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যেটা গিয়েছে সেটা আসলে আমি এক্সপ্রেস করে বলতে পারবো না, বাট আমি তখন
এভাবেই চিন্তা করেছিলাম যে হয়তো আমার জীবনের শেষ অধ্যায়টা এটাই। এবং ওইখান থেকে আমি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম যে আমি আসলে আমার ফ্যামিলিকে কিভাবে রেখে যাব, যেহেতু আমি বড় মেয়ে। আমার সবসময়ই আমার বাবা মার প্রতি, ফ্যামিলির প্রতি নিজে থেকেই আমি দায়িত্ব পালন করতাম। আমার পরে কে, এটাই আমার প্রথম মাথায় এসেছিল। তো যাই হোক, তখন যেটা হয়েছে যে আমার ভিতরে আমি বলবো আল্লাহ প্রদত্ত সাহস আমাকে দেওয়া হয়েছিল। হয়তো তা না হলে আমি এই সময়টা পার করতে পারতাম না। আমি প্রচন্ড নেগেটিভ হয়ে গিয়েছিলাম যে আমার হয়তো সবকিছু এখানেই শেষ হয়ে যাবে এবং আমি সার্ভাইভ আর করবো না। বাট বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম স্টিল সার্ভাইভিং, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই সময়টা যেটা আমি বলবো যে যারা এই ফেজটার মধ্যে দিয়ে গো থ্রু করছেন, তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে মিরাকল হ্যাপেন্স। হ্যাঁ, এবং আমার লাইফে এটা হয়েছে। মিরাকেল আসলে সবার জীবনে অনেক সময় ঘটেও না, সিনারিওটা অন্যভাবেও পরিবর্তিত হয়, কিন্তু আপনার মানসিক শক্তি দিয়ে আপনি উতরে এসেছেন। কিন্তু আপনি যে স্টেজটা পার করেছেন তার পরবর্তী স্টেজেও কিন্তু কিছু দায়িত্ব থাকে, কিছু ফলো আপ থাকে, রেগুলার যেতে হয়, চেক আপ করতে হয়। এই জিনিসটা আসলে আপনি এখন কিভাবে সমন্বয় করছেন? আচ্ছা, আমার ইমিডিয়েটলি অপারেশনের পর ইন্ডিয়া চলে যেতেই হয়েছিল। তখন বাংলাদেশের ট্রিটমেন্ট যে সিস্টেমটা ছিল সেটা আসলে ক্যান্সার পেশেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। আচ্ছা, আচ্ছা। আমার অপারেশনের পর ইমিডিয়েটলি ইমিউনাইজেশন থেরাপি নিতে হয় অ্যান্ড আই হ্যাড টু গো টু ইন্ডিয়া। ওখানে আমার রেগুলার ফলো আপে থাকতে হয়। এখন একটু কম, তখন রেগুলার আরো বেশি ছিল, লাইক 6 মান্থস অ্যান্ড দেন ইয়ারলি। ওখানে আমাকে রেডিওথেরাপি নিতে হয় এবং এটাই আমার ট্রিটমেন্ট ছিল আলটিমেটলি। তারপর তো লাইফের বিভিন্ন স্কেলে ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার, হ্যাঁ, হেলথ ম্যানেজমেন্ট বলেন। কিন্তু মেন্টাল স্ট্রেংথ আমি বলবো যে এটা সবার আগে জরুরি। এটা যদি না থাকে, এটার মাধ্যমে আপনি অর্ধেক কিওর্ড হতে পারেন। হ্যাঁ, যদি এটা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি অনেকটাই ভেঙে পড়বেন, যেটা আপনার চিকিৎসার প্রসিডিউরটা সব কিছুই হ্যাম্পার করবে। আমি বলবো যে আমার এই ট্রিটমেন্টটা বলেন, আমার এই ফেজটা বলেন, আমার এই সময়টা আমার জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে। হ্যাঁ, যখন আমি দেখলাম যে আল্লাহর রহমতে আমি ওভারকাম করতে পেরেছি, তখন যখন আমি পিছনে ফিরে তাকাতাম তখন আমার মনে হতো আমি কিভাবে পার করেছি ওই সময়টা। কিন্তু আল্লাহ আমার পাশে ছিল বলে এবং আমার সেই মানসিক শক্তিটা আমি ধরে রাখতে পেরেছিলাম বলে এবং আমার ফ্যামিলি আমার সাথে সর্বক্ষণ ছিল বলে আমি হয়তো পেরেছি। এবং আপনি নব উদ্যমে কাজ শুরু করেছেন। আপনি আরো একটা নতুন জায়গায় কাজ শুরু করলেন, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ, যেখানে আপনি এখনো কাজ করছেন। সুইস কন্ট্যাক্টে আপনার কি ধরনের দায়িত্ব পালন করা হতো? সুইস কন্ট্যাক্টের শুরু থেকে আমি যে প্রজেক্টটার মাধ্যমে কাজ শুরু করেছি সেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করে ফর দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর। আমি আসলে 21 বছরই এই সেক্টরের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আমার নামটাও দেখবেন সালমা, যেটা খুব কমন নাম এই আরএমজি সেক্টরের মেয়েদের জন্য। এবং আমি সবসময় আমার টিমকে বলি যে তোমরা আমাকে আসলে যে কোনো একটা এভিতে হয়তো বসিয়েও দিতে পারো। হ্যাঁ, যে আর আমি আসলে এখন এই পরিসরে এসে একটা নোন ফেস সবার জন্য। মোটামুটি ভাবে আমাকে একটা ট্যাগ লাইনও দেওয়া হয়ে গেছে যে নাম সুনা হি হোগা সালমা। সো যাই হোক, আমি আসলে তখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন প্রজেক্টে যখন কাজ শুরু করি ব্যাক ইন 2017, তখন আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই কনসেপ্টটাই ক্লিয়ার ছিল না এই সেক্টরের জন্য। আচ্ছা, আমি যেটা বলেছি যে যখন আমি জিআইসিতে ছিলাম স্ট্যান্ডার্ডস নিয়ে কাজ করেছি, বাট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসলে আমাদের জীবনের জন্য যতটা ইম্পর্টেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই। বেসিকলি যারা দিন রাত কাজ করছে ওয়ার্কাররা, তারা তো আসলে এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যারই না যে আসলে ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা সেক্টর যারা প্রাইভেট সেক্টরে আছেন
যারা তাদের জন্য কিছু করতে পারেন, হ্যাঁ, এবং কি ধরনের কাজ করতে পারেন এবং তাদের কাছে নিয়ে যেতে পারেন সার্ভিসেসগুলো, প্রোডাক্টসগুলো কাস্টমাইজেশন করে, বিজনেস মডেল ডেভেলপ করে, এই জিনিসগুলোর সাথে আসলে আমাদের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আমাদের কাজ সুইস কন্ট্যাক্ট থেকে, তো আমাদের সবসময় কাজ থাকে যে তারা কিভাবে বিজনেস মডেলগুলো ডেভেলপ করতে পারে এবং সেইখানে আমাদের কন্ট্রিবিউশন, রিস্ক কভারেজ আমরা কোথায় কোথায় দিতে পারি সেই মডেলটাকে ডেভেলপ করতে হলে এবং সাস্টেইন করতে হলে। যার কারণে আমরা চেষ্টা করেছি যে আগে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কনসেপ্টটা ডেভেলপ করি ওদের মধ্যে, দেখি তারা জানে কিনা, বুঝে কিনা। আমরা যেসব বেনিফিটসগুলো বা ব্যাংকিং যেই সার্ভিসেসগুলোর সাথে পরিচিত বা অফারগুলো আমরা পেয়ে থাকি, এটা কিন্তু ওদের জন্য ছিল না ওই সময়টায়। আচ্ছা। যার জন্য আমাদের যেটা করতে হয়েছে, প্রথমেই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি ট্রেনিং প্রোভাইড করতে হয়েছে। আচ্ছা। তাদেরকে অ্যাওয়্যার করতে হয়েছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার গুরুত্ব কতটুকু, সেটা কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে আরো ইমপ্রুভ করবে, তাদের জীবনধারাকে আরো পরিবর্তন করবে, তারা আরো বেটার ওয়েতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে করতে পারবে, তাদের লাইফের যত ধরনের ম্যানেজমেন্ট আছে এটা ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তারা কিভাবে সেটা ভালোভাবে করতে পারবে, এই বিষয়গুলো জানানোটা জরুরি ছিল। সেটা আমরা আগে করি, দেন আমরা অ্যাকাউন্ট ওপেন করা শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ, যেটার একটা পার্ট ছিল পরবর্তীতে এসে আমাদের ডিজিটাইজেশন। হ্যাঁ, আচ্ছা। পুরো ওয়েজ সিস্টেমটাকে ডিজিটালাইজড করে ফেলা, যেন ওই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তারা ওই বেনিফিটগুলো পেতে পারে। পরবর্তীতে আমাদের কাজ থাকে যে যত কমার্শিয়াল ব্যাংকস আছে, যারা স্টার্টআপস আছে, যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করে থাকে, হ্যাঁ, তাদের সবার সাথে মিলিতভাবে মডেলগুলো ডেভেলপ করা। এই ন্যানো লোন বা ডিজিটাল লেনদেন এগুলোর সাথে ওরা ট্রেনিং গুলো নিচ্ছিল ওনারা পরবর্তীতে। প্রথমে হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি ট্রেনিং দিয়ে আমরা শুরু করি। যখন আমাদের স্যালারি সিস্টেমটাকে আমরা ডিজিটাইজ করে ফেলি, তখন আসলে আসে যে পরবর্তীতে আমরা কি ধরনের প্রোডাক্ট এন্ড সার্ভিসেস তাদের কাছে নিয়ে যেতে পারি এবং কারা কারা সেখানে আসলে প্রমিনেন্ট রোল প্লে করছে, কাদের কাছে এক্সিস্টিং স্ট্রাকচার আছে এবং যাদের নেই তাদেরটা কিভাবে ডেভেলপ করা যায় একসাথে মিলিতভাবে, হ্যাঁ, একটা কন্ট্রিবিউশন মডালিটিতে গিয়ে। রেসপন্স কেমন পেলেন আপনারা, বা কেমন আসলে ফিডব্যাকটা কেমন সেক্টর থেকে? যেটা হয়েছে যে আমি বলবো সবার আগে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। উইলিং থাকতে হবে যে আমি আমার ওয়ার্কারদের জন্য কিছু করব, আমি আমার ফ্যাক্টরির জন্য কিছু করব, আমি এই সেক্টরের জন্য কিছু করব। সেই মাইন্ডসেটটা যদি না থাকে পজিটিভ ওয়েতে, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এবং আমাদের প্রথম স্টেজে কাজটা ছিল এটাই, যে তাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করা। হ্যাঁ, তাদের কাছে গিয়ে জিনিসগুলো বলা যে আসলে আমরা আসলে একসাথে মিলিতভাবে কিভাবে এই সেক্টরটার পরিবর্তন করতে পারি ব্রডার স্কেলে গিয়ে। এবং আমাদের পার্টনাররা মোটামুটি কমার্শিয়াল ব্যাংকসরা তো একভাবে প্রোডাক্ট ডেভেলপ করে, তাদের নিজস্ব কিছু স্ট্রাকচার থাকে না, তাদের নিজস্ব কিছু পলিসিস থাকে উইথ বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের মিনি ব্রাঞ্চেস ক্রিয়েট করা, এটিএম মডেল ডেভেলপ করা, এজেন্ট আউটলেট ক্রিয়েট করা, যেটা ফ্যাক্টরি প্রিমিসেসের কাছে থাকবে, বিকজ তাদের ওয়ার্কিং আওয়ারের সাথে কিন্তু আপনার ব্যাংকের ওয়ার্কিং আওয়ারটা মিলে যায়। যার কারণে ওই সময়টায় গিয়ে তারা কিন্তু ওই সার্ভিসটা চাইলেও নিতে পারে ব্যাংকিং। তো অল্টারনেটিভ অপশনস কি হতে পারে? তখন একটা এটিএম বুথ, একটা এজেন্ট বসানো, হ্যাঁ, একটা মিনি ব্রাঞ্চ তাদের ফ্যাক্টরি প্রিমিসেসের ভিতরে এস্টাবলিশ করা, বিভিন্ন মডেল ক্রিয়েট করে আমাদেরকে আগাতে হয়েছে তখন। এবং ভালো রেসপন্স আমরা পেয়েছি, বিকজ এটা তো আসলে খুব ইজি একটা টাস্ক না। হ্যাঁ, এই মাইন্ডসেটটা চেঞ্জ করা বোথ এন্ড থেকে, হ্যাঁ, মানে ডিমান্ড এন্ড সাপ্লাই দুই সাইড থেকেই তো হতে হয়, আদারওয়াইজ তো আপনার ম্যাচ মেকিংটা হবে না। আর একটা বিষয় যেমন দেখা যায় ম্যাম, আরএমজি সেক্টরে প্রচুর নারী কর্মী আছেন, নারী শ্রমিক আছেন, তো তাদের ক্ষেত্রে কি কোনো নীতি নির্ধারণ করা হয়েছে, বা আপনার অভিজ্ঞতার আলোকে সেই জায়গাটা একটু জানেন? কিছু চ্যালেঞ্জেস মেয়েদের লাইফে থাকেই, লাইক তাদের ফ্যামিলির দিক থেকে সাপোর্ট পাওয়া, তাদের চিলড্রেন যারা আছে তাদেরকে মানুষ করা, লাইক ফার্স্ট বেবির সময়টা কিন্তু আপনি ভালোভাবে একটা সাপোর্ট পাবেন আপনার ফ্যামিলির, কিন্তু পরবর্তীতে যখন আপনার সন্তান আরো বাড়বে, তখন কিন্তু এই সাপোর্টটা সবসময় আপনার ফ্যামিলি দিতে পারবে না, যার কারণে তখন ওই ফিমেলরা চলে গিয়ে ফ্যামিলি ম্যানেজ করতে হয়। আরো অনেক কিছু আছে। আবার এটার আরেকটা বিষয় হতে পারে ম্যাম, যে সেক্টরের কথা আপনি বলছেন, এই সেক্টরের থেকেও হয়তোবা তারা আরো বেশি কোয়ালিফাইড হচ্ছে, অন্য সেক্টরে বেশি কাজ করছে, সে কারণে কি হতে পারে?
অন্য সেক্টরে বেশি কাজ করছে এটা আমি বলবো না, আমি বলবো যে অনেকে, পজিশনগত জায়গাটা উন্নয়ন করেছে সেটা বলছিলাম আমি যেটা বলবো যে এই সেক্টরেও পজিশনটাকে আপগ্রেড করা সম্ভব, যেটা নিয়ে আমরা এখন কাজ করছি, আগেও কাজ করেছি। জি। স্কিলস ডেভেলপমেন্ট, দেন আপনার মহিলাদের জন্য ফিমেল সুপারভাইজার ক্রিয়েশন করা, হ্যাঁ, এটা বেসিক্যালি হয় যে প্রত্যেকটা ফ্যাক্টরির রিকোয়ারমেন্ট ডিফারেন্ট থাকে, হ্যাঁ, তো বিভিন্ন ইউনিটে বলেন, হ্যাঁ, ফ্লোরে বলেন, মহিলারা কিন্তু চেষ্টা করছে তাদের অবদান রাখতে, অবশ্যই। সেটাকে আরো ম্যানেজমেন্ট লেভেলে, স্টাফ লেভেলে কিভাবে তাদের আসলে পার্টিসিপেশন বাড়ানো যায় সেটার চেষ্টা আমরা করে যাচ্ছি বিভিন্ন স্কেলে, হ্যাঁ, আচ্ছা। এবং সেখান থেকে ফিমেল সুপারভাইজাররা, ওদের মাথায় আগে ছিল না যে আমরা সুপারভাইজার হতে পারি। সো এখানে আমাদের ট্রেনিং বলেন, সেন্সিটাইজেশন বলেন, তাদের ফ্যামিলি থেকেও তো ব্যারিয়ার আসে। অবশ্যই। কারণ আপনি যখন একটা আপগ্রেডেড পজিশনে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্টটা দরকার হয়, টাইম ম্যানেজ করার দরকার হয় আপনার প্রফেশনাল এবং পার্সোনাল ওয়েতে। তো ফ্যামিলির যদি সেখানে সাপোর্টটা না থাকে সেটা পায় না, যার কারণে আমাদের টোটাল একটা প্যাকেজ নিয়ে কাজ করতে হয় তাদের জন্য। আবার দেখা যায় যে এখানে একটা কর্ম পরিবেশও তৈরি করতে হয়, এখানে মেল ফিমেল বোথ এন্ড থেকেই কাজ করা হয় না, যে অনেক ফিমেল সুপারভাইজারের আপনার সেই লাইক তারা যে একটা রোল প্লে করছে সেটা অনেকে নিতে চায় না বা নিতে পারে না, সেই পরিবেশটাও আমাদের ক্রিয়েট করে যেতে হয় যেন একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ফিমেল ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে তাদের জন্য। তো এটাই। আর আমি আরেকটা কথা আমি অবশ্যই অ্যাড করতে চাই এখানে, যে আমি মনে করি যে আমার থেকেও অনেক ফিমেলরা অনেক অ্যাডভান্স এখানের। অবশ্যই। কেন অ্যাডভান্স? তাদের একটা ছোট ছোট পেনিও ম্যাটার করে। তারা দিন শেষে গিয়ে তাদের নিজেদের লাইফ, তাদের ফ্যামিলির লাইফ এমনভাবে ম্যানেজ করে যেখানে আসলে একটু এদিক ওদিক হিসাব নিকাশ গড়বড় হওয়ার কোনো চান্সেস নাই। এবং তারা যখন এই যে বললাম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেলাম বা স্কিলস ডেভেলপ করলাম, তারা যখন দেখলো তারা আরো বেটার ওয়েতে তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছে, হ্যাঁ, আরো বেশি মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে তাদের কারণে, তখন তাদের যেই একটা স্যাটিসফ্যাকশন, এবং তারা অন্য আরো যারা মেয়েরা আছে তাদেরকে কিন্তু মোটিভেট করছে। একদম। প্রথমে দেখা যায় যে ট্রেনিং নিতে আসার সময় আমরা অনেক স্ট্রাগল ফেস করি, যে না করব না, কেন করব, পারবো না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ফিউচারটাও বুঝতে পারে না, বুঝতে পারে না। তো তাদেরকে অ্যাওয়্যার করা, ট্রেনিংটা করানো, এবং যখন ফ্লোরে যায় কাজ করতে শুরু করে এবং তাদেরকে অন্যরা দেখে যে কত সুন্দরভাবে তারা ম্যানেজ করছে, তখন ওরা নিজেরাই আসে যে আমরাও চাই। এটা আমাদের বিশাল অ্যাচিভমেন্ট। এই যে 2003 সাল থেকে মোটামুটি বলতে পারি আপনার কর্মজীবনের শুরু, এবং 2026 সালের এই পর্যায়টা এসে নানান রকম অধ্যায় দেখেছেন, নানান পরিবর্তন দেখেছেন আপনার সেক্টরে। সেই জায়গাটা সংক্ষেপে যদি একটা পরিবর্তনের গল্প শুনতে চাই, কিংবা এখনকার তরুণ প্রজন্মদের জন্য আপনার দিক থেকে যদি কোনো পরামর্শ থাকে, দুটো বিষয় নিয়ে একটু জানার ইচ্ছা আছে। জি, অবশ্যই। আমি যখন এই সেক্টরে কাজ শুরু করি তখন এই সেক্টরের অনেকেই অনেক কনসেপ্ট বুঝতো না। ইভেন যারা ব্র্যান্ডরা ছিলেন, কাজ করতেন, সবাই কমপ্লায়েন্স নিয়ে ওয়ারিড ছিলেন। তারপর তো বিভিন্ন ইনসিডেন্টস হলো, হ্যাঁ, ফ্যাক্টরিরা নড়ে চড়ে বসলো, ব্র্যান্ডরা নড়ে চড়ে বসলো, পলিসি মেকাররা নড়ে চড়ে বসলো, এবং সেখান থেকে আরো অনেক উন্নতি গ্র্যাজুয়ালি হচ্ছে। আমি এই সেক্টরটার জন্য এক কথায় যদি বলি, এই গ্রোথটাকে কখনো থামিয়ে রাখা যাবে না। একদম। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে আমরা চ্যালেঞ্জের সাথে মানুষ। আপনি প্যান্ডেমিকের কথাই যদি ধরেন, ওই সময়টায় যখন আমি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে কাজ করতাম, আমাদের মেইন একটা কনসার্ন ছিল এখন আমরা কিভাবে ফিল্ডে যাব, এখন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব, হ্যাঁ, এখন কিভাবে আমরা তাদেরকে সরকারের প্রণোদনা যেটা ছিল সেটা পৌঁছে দেব। দেখা গেল যে তখন ব্যাংকরা, ফ্যাক্টরিরা মিলিতভাবে এগিয়ে এসছে, এবং সেটা আসলে এতটা একটা প্রমিনেন্ট পজিটিভ রেজাল্ট দিল আমাদেরকে, তখন আমরা বুঝতে শিখলাম মানুষ পরিবর্তনে বিশ্বাসী। একদমই তাই। এবং এমন একটা চমৎকার কথার মধ্য দিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি, এবং এই মানুষটাকে পুরোটা সময় আবিষ্কার করতে পেরেছি, সেটি ভীষণ ভালো লাগার। একটা চমৎকার গুণও আপনার রয়েছে, সেটা হলো আবৃত্তি। জি। আজকের শেষের দিকটা এসে আমরা যদি ছোট্ট একটা আবৃত্তি শুনতে পারি, তাহলে মনে হয় আমার এবং আমাদের দর্শকদের সকলেরই ভালো লাগবে। চেষ্টা করব। আমি আবৃত্তি আসলে প্রফেশনাল ওয়েতে করি না, শখের বশে করি। ছোটবেলা থেকেই কবিতার প্রতি আমার ঝোঁক ছিল, কিন্তু এই প্যান্ডেমিক মানুষকে অনেক বদলে দিয়েছে। আমার নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করতে গিয়ে আমি তখন কবিতা আবৃত্তি শুরু করি নিজের জন্য, এবং দেখলাম ভালোই করছি। এখন পাশাপাশি এসে আমি কিছু অ্যাক্রিলিক পেন্টিংও করি, এটা আমার অবসর সময়ের সঙ্গী। কবিতাও তাই।
আমার ছবি তো দেখা মনটাকে সম্ভব শান্ত না, করে। আমরা কবিতাটাই শুনি আজকে। হ্যাঁ, অবশ্যই। আজকে কোনটা শোনাবেন? আজকে আমি আসলে সব ধরনের কবিতাই পড়ি, তবে যেটা আসলে একটু ইমোশনাল বেশি, জীবনটাকে বেশি ছুঁয়ে যায়, সেগুলো আমি বেশি পছন্দ করি। তো এখনকার প্রজন্মের মধ্যে আমার যার কবিতা খুব ভালো লাগে সেটা হলো সাদাত হোসাইন। আমি ওনারই একটা খুব প্রিয় কবিতার কিছু অংশ একটু চেষ্টা করি। নিশ্চয়। কবিতার নাম হচ্ছে মানুষ বড় অভিমানী প্রাণী। মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে কিছু না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক, তোমার মন খারাপ। সে চায় ওই মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, আমি তো আছি, তবে মন খারাপ কেন? অভিমানে দূরে সরে যেতে চাইলেই কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না? আরও আরও কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী। তারা দুজনেই কেবল ভাবে এই সবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই ভালো লাগার, কাছে আসার সেই দিনেরা ক্রমাগত দূরে চলে যায় ধূসর বিবর্ণ গল্প হয়ে। মানুষ বড্ড অভিমানী প্রাণী। অভিমানে সে দূরে চলে যায়, বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। ধন্যবাদ শোনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এভাবেই ভালো থাকেন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। আপনারও ধন্যবাদ আপনাদেরকে।